নমস্কার, আমি রাজীব চলে এসেছি আকাশ বার্তা সঙ্গে নিয়ে। রাজ্যের বিধানসভা নির্বাচনের প্রথম দফার ভোট গ্রহণ হয়ে গেল আজ। বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থীদের সঙ্গে একান্ত আলাপচারিতায় আমরা জেনে নেওয়ার চেষ্টা করছি চলতি বিধানসভা নির্বাচনের গতি প্রকৃতি সম্পর্কে। তাহলে চলুন দেখে নেওয়া যাক আজ কোন প্রার্থী রয়েছেন আকাশ বার্তার সঙ্গে। ছিলেন কলকাতা পুর নিগমের দীর্ঘদিনের পৌরপিতা, 4 বারের বিধায়ক। 2001 সালে বড়বাজার থেকে, পরে বরানগর কেন্দ্র থেকে পরপর 3 বার জেতেন বিধানসভা নির্বাচনে। পরিকল্পনা ও পরিসংখ্যান দপ্তরের স্বাধীন প্রতিমন্ত্রী হওয়ার পাশাপাশি ছিলেন বিধানসভায় শাসক দলের মুখ্য সচেতকও। রাজনৈতিক জীবনে সাফল্যের শীর্ষে থাকাকালীনই তাপস রায় 2024 সালে মন্ত্রিত্ব এমনকি বিধায়ক পদও হেলায় ছেড়ে তৃণমূল থেকে যোগ দিয়েছিলেন প্রধান বিরোধী দল বিজেপিতে। আমি আজ থেকে বিজেপি পরিবারের এবং মোদিজি পরিবারের সদস্য হলাম। যতদিন আর রাজনীতিতে আছি ততদিন আমি এই পরিবারের সদস্য হিসাবে আমার যা কর্তব্য, আমার যা দায়িত্ব আমার ওপর ন্যস্ত হবে, আমি সেটা অত্যন্ত সুচারু রূপে আমি সেটা পালন করব। আমি রাজ্যের এবং কেন্দ্রের নেতৃত্বের কাছে আমি কৃতজ্ঞ, তারা আমাকে গ্রহণ করেছে। বিগত লোকসভা নির্বাচনে কলকাতা উত্তর কেন্দ্র থেকে গেরুয়া শিবিরের সৈনিক হয়ে লড়েছিলেন একতা সতীর্থ সুদীপ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে। তাপস রায়কে এবার তৃণমূলে তার আর এক সতীর্থ প্রয়াত সাধন পাণ্ডের গড় মানিকতলায় দলীয় প্রার্থী করেছে বিজেপি। উত্তর কলকাতার চেনা অঞ্চলে সকাল থেকে সন্ধে প্রচারে ঝড় তুলছেন তাপস রায়। কত কর্মী মারা গেছে। 2011 ক্ষমতায় এসছে, 2013 থেকে খুন করা শুরু করেছে, ইলেকশনের আগে, ইলেকশনের দিন এবং ইলেকশনের পরে। ত্রিস্তর পঞ্চায়েত থেকে শুরু হয়েছে। এহেন ইলেকশন হয়নি মমতার আগে যে ত্রিস্তর পঞ্চায়েত হোক, পৌর নিগম হোক, পৌরসভা হোক, বিধানসভা হোক, লোকসভা হোক, রক্ত ঝরেনি। এত বড় নেত্রী, জননেত্রী, এত কাজ করেছি, এত ক্ষমতাবান, এত ক্যারিশমা, তার পুলিশ লাগে কেন, গুন্ডা লাগে কেন, আর নির্বাচনে খুন করতে হয় কেন, রক্ত ঝরাতে হয় কেন? সরিয়ে দিন ওকে, সরিয়ে দিন একদম। আপনারা বাংলার মানুষ, আমি আপনাদের করজোরে বড়দের পায়ে হাত দিয়ে বলছি যে এই সরকারকে রাখবেন না, এটা ভয়ঙ্কর সরকার। খালপাড়ের বস্তি থেকে বহুতল নির্বাচনী প্রচারে সুচাগ্র মেদিনীও বিপক্ষকে ছাড়তে নারাজ এই বিদগ্ধ রাজনীতিক। শুরুতে এই প্রশ্নে আসতেই হয়, দীর্ঘদিন কংগ্রেস তৃণমূল করা তাপস রায় বিজেপিতে কি করছেন? আমি তো গত পার্লামেন্ট ইলেকশনে দাঁড়িয়েছি। এই সমস্ত অসৎ, স্ক্যাম, করাপশন, পুলিশি রাজ, দুর্নীতি রাজ, গুন্ডা রাজ, চাকরি বিক্রি, কলেজে, স্কুলে, বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে গেলে সিট বিক্রি, এ তো বাংলায় কখনো ছিল না। দীর্ঘদিনের রাজনৈতিক কর্মী হিসাবে এগুলো কখনো দেখিনি, শুনিনি। কংগ্রেস রাজত্বেও নয়, সিপিএমের রাজত্বেও নয়, যেগুলো ইন্ট্রোডিউস করেছেন মমতা ব্যানার্জি। হ্যাঁ, কিন্তু তৃণমূল নাকি আপনাকে ধরে রাখার জন্য অনেক চেষ্টা করেছিল। কি এমন হলো যে তৃণমূল ছাড়তেই হলো? না না, কেন তাকে রাখার চেষ্টা করলো? ওদের সঙ্গে থাকে স্টিগমা লাগাও নাকি গায়ে? রাখার চেষ্টা করেছিল মানে আমি সিদ্ধান্ত নিয়েছি, রাজনৈতিক সিদ্ধান্ত। ওরা রাখার কে আর ধরারই বাকি। রাজনীতিতে আপনার স্বচ্ছ ইমেজ অনেকের কাছেই ঈর্ষণীয়, কিন্তু আপনার আগে বা পরে যারা বিজেপিতে এসেছেন তাদের অনেকের বিরুদ্ধেই তো দুর্নীতির অভিযোগ রয়েছে। তাহলে নিজের অবস্থান কিভাবে ব্যাখ্যা করবেন? চাই না সেটা বুঝবে, প্রশাসন বুঝবে, কেস কাছারি যারা করছে। এরকম কোনো সরকারের, শাসক দলের আমলে একেবারে পুরো শিক্ষা ডিপার্টমেন্ট, শিক্ষামন্ত্রী, খাদ্যমন্ত্রী, এমএলএরা, মায় তৃণমূল ছাত্র পরিষদের পদাধিকারী, যুব তৃণমূল পদাধিকারী সব জেল খাটছে এখনো। কেন এরকম হলো? তো হওয়ার ছিল না। এই জন্যেই কি সিপিএমের কাছ থেকে পরিত্রাণ পাওয়ার জন্যে বাংলার আপামর জনসাধারণ মমতাকে ক্ষমতায় বসিয়েছিল? পাপের প্রায়শ্চিত্ত আমিও করছি, তারাও করছে।
তৃণমূল তো অভিযোগ করে আমাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তোলার আগে বিজেপির উচিত আয়নায় নিজের মুখ দেখা, কারণ বিজেপিতেও দুর্নীতি আছে। কি বলবেন? এটা তো কোনো একটা কথা বলছি, ওদের কোনো কিছু ওরা বলবে একবার বাট বেঙ্গল থিংস টুডে ইন্ডিয়া থিংস টুমরো, তারপরে যখন কোনো ঘটনা ঘটবে, আমি দেখেছি সে মমতা থেকে শুরু করে ওদের যারা প্রবক্তা আছে বা নিচের লেভেল পর্যন্ত, তারা অন্য রাজ্যের সঙ্গে তুলনা করে। আরে অন্য রাজ্য তো আমাদের সঙ্গে তুলনা করবে। তো এটা কি পাপস্খলন হয় নাকি? ওখানে অমুক হয়েছে, সেখানে তমুক হয়েছে। আগে বলুক যে এই স্ক্যাম, এই করাপশান যা বাংলায় হলো এই 15 বছরে কখনো হয়েছে কোথাও, কোনো রাজ্যে বা বাংলাতেও? ব্যাপারটা আগে বাংলাকে সকলে অনুকরণ করতে, এখন বাংলা ইউপি, বিহার, উত্তরপ্রদেশ, মহারাষ্ট্র, মধ্যপ্রদেশ এইসব উদাহরণ দিচ্ছে। এতে বাংলার অস্মিতা ঝরে ঝরে পড়ছে। এ নিয়ে আবার গর্ব করে ওরা। মানে এটা কালো অধ্যায় বাংলা রাজনৈতিক ইতিহাসে। মমতা এবং তৃণমূল সরকার 15টা বছর কালো অধ্যায়। আপনি কংগ্রেস আমল দেখেছেন বামেদের 34 বছরের শাসন, তৃণমূল জামানাও দেখেছেন। কি পার্থক্য লক্ষ্য করেছেন? খাল কেটে কুমির এনেছিল। এর থেকে কংগ্রেস, বামফ্রন্ট আমল সব আমল ভালো ছিল, সব স্বাধীনতার পরে এরকম মোচা সরকার আসেনি, আর মোচা মুখ্যমন্ত্রীও আসেনি। এটা একেবারে নক্কারজনক একটা বন্দোবস্ত বা ব্যবস্থা। মমতা ক্ষমতায় টিকে থাকার জন্য পারে না, এহেন কাজ নেই, করতে করাতে, বলতে বলা, আর একটার সঙ্গে একটার কোনো মিল নেই, আবোল তাবোল। মনে হয় মাঝে মাঝে ওর বাড়ির লোকের ওর প্রতি কিন্তু অবহেলা করছে, বা ওর ঘনিষ্ঠ জনেরা যারা রয়েছে বা অফিসাররা রয়েছেন সরকারি, তাদের উচিত ওনাকে একটু বিশ্রাম দেওয়া বা চিকিৎসা করানো। সেটা করছেন না, উনি গালাগাল দিচ্ছেন যা খুশি। কালকে বলেছেন আমি জীবন চাই না, মৃত্যু চাই। এটা কি কথা বলছি? বাংলার মানুষের পুরো কি ভোট দেবে? ওর প্রার্থীদের ভোট দেবে? আমি জীবন চাই না, মৃত্যু চাই। তারপরে শালা বলে বাপ তুলে গালাগাল করছে ভারতবর্ষের স্বরাষ্ট্রমন্ত্রীকে। ওনার মানসিক ভারসাম্য হারিয়েছে বলে মনে হচ্ছে। নিজেও পরাজিত হয়েও ছিল, আবারও পরাজিত হতে চলেছে শুভেন্দুর কাছে, এবং ক্ষমতাচ্যুত হচ্ছে। তার জন্যই হয়তো মানসিক ভারসাম্য হারাচ্ছে। আপনি প্রথমে কংগ্রেস, তারপর তৃণমূল, এখন বিজেপিতে। আদর্শগতভাবে প্রত্যেকটা দলেরই নিজস্ব নীতি রয়েছে। বারবার দল পরিবর্তনে কোথাও গিয়ে নিজের আদর্শে ধাক্কা লাগে না? আদর্শ সমস্ত বুকনি কোনো আদর্শ নীতি কারোরই নেই। মানুষের সেবা করাটা হচ্ছে আসল আদর্শ আর নীতি। সব রসদারা রাজনীতি দেখতে পাচ্ছি তো, আমি দেখলামও তো কম না। 53 বছর 54 বছরের রাজনীতি সব বুকনিবাজ। কিসের আদর্শ, কিসের নীতি? মানুষের হত্যা করা, পশ্চিম বাংলাদেশ বানানো, জামাত জঙ্গি জিহাদিদের তোল্লা দেওয়া, এটা কোন আদর্শ? হিন্দুদের গন্ধা ধর্ম বলা, হিন্দুদের 1 সেকেন্ডে 12টা বাজিয়ে দেওয়া, এগুলো আদর্শের কথা? ফিরছি ছোট্ট একটা বিরতির পর, দেখতে থাকুন আকাশ বার্তা সঙ্গে। ফিরে এলাম বিরতির পর। আমাদের সঙ্গে রয়েছেন মানিকতলা বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী তাপস রায়। আচ্ছা, প্রচারে তো অলিগলি চষে ফেলছেন, কি বলছেন ভোটারদের? কি যেটা বলার বলছি, দীর্ঘদিনের রাজনৈতিক কর্মী, এতবারের এমএলএ, এতবারের কাউন্সিলর, মন্ত্রীও ছিলাম, আর এহেন পদ ছিল না রাজ্য এবং কেন্দ্রীয় স্তরে যেখানে আমি ছিলাম না। সুতরাং যেখানে যেটা বলার বলছি। বেশ, কিন্তু ধরে নিন ক্ষমতায় এলেন, তখন মানিকতলা কেন্দ্রের জন্য কোন কোন বিষয়গুলো থাকবে আপনার অগ্রাধিকার তালিকায়, সেটা নিশ্চয়ই বলছেন ভোটারদের। ক্ষমতায় আসলে পরে তোলাবাজি, গুন্ডারাজ, পুলিশিরাজ, দুর্বৃত্তরাজ, দুর্নীতিরাজ, এগুলো সমস্ত কিছু একেবারে সামনে থেকে এগুলো সমস্ত এই জঞ্জালগুলো সরাবো। প্রায়োরিটি শিল্প, প্রায়োরিটি চাকরি, কর্মসংস্থান, প্রায়োরিটি নারী নিরাপত্তা, প্রায়োরিটি আর কখনো কামদুনি, হাসখালি, আরজিকর, সাউথ কলকাতা, দুর্গাপুর এগুলো হতে না দেওয়া। মেয়েদেরকে 1500 টাকা দিচ্ছে, মা লক্ষ্মীরা প্রতিদিন ধর্ষিতা হচ্ছেন, উনি 1500 করে টাকা দিচ্ছেন, আমরা 3000 দেবো। আবার সাথে নিরাপত্তা নিশ্চিত করবো। 1500 করে টাকা দিচ্ছে যুব সাথী। স্থায়ী সমাধান কোথায়?
1,500 যদি দুজনে পায়, 3,000-এ তারা কখনো স্বামী স্ত্রী হতে পারবে, বাবা মা হতে পারবে? আমরা সেটা ডাবল করব এবং স্থায়ী চাকরি দেওয়ার বন্দোবস্ত করব। 1,500 করে দিয়ে তারপরে ব্যানার্জি পরিবারকে হাজার হাজার কোটি, 100 কোটি টাকার মালিক করার জন্য হেলিকপ্টারে অভিষেক কনস্টিটিউয়েন্সিতে যাবে, চার্টার্ড ফ্লাইটে দিল্লি যাবে এর জন্যে। আর মমতা ব্যানার্জি ডান্ডিয়া নৃত্য করতে করতে 14 তলায় গিয়ে বসবেন। আর বাংলার মানুষরা, বাংলার শিক্ষকরা রাস্তায়, ডাক্তাররা রাস্তায়, যুবক যুবতীরা রাস্তায়, ছাত্রছাত্রীরা রাস্তায়। 9 বছরের ওপর নির্বাচন করেনি ছাত্র সংগঠনগুলোর বা কলেজে ইউনিভার্সিটি বড় বড় কথা কোন মুখে বলে? শুধু ওর নির্বাচনটা হলেই হলো, আর কোনো নির্বাচন হলো আর না হলো। কংগ্রেস সিপিএম অভিযোগ করে বিজেপি আর তৃণমূল নাকি একই মুদ্রার এপিটোপিক। এখানে কংগ্রেস সিপিএম আলাদাভাবে লড়ছে, তাহলে বিরোধী ভোট ভাগ হওয়ার আশঙ্কা করছেন কি? তাদের তো কিছু বলতে হবে, করতে হবে, কিন্তু আমি বলছি একেবারে টার্গেট মমতা, টার্গেট তৃণমূল। আমি কংগ্রেস এবং সিপিএমের বিরুদ্ধে বা বামেদের বিরুদ্ধে কোনো কথা বলে আমাদের যে এই লড়াই হালকা করব না। মানুষকে অত আমরাই চালাক, আর মানুষ অত বোকা, এটা ভাবার কোনো কারণ নেই। মানুষ সব বোঝে, সব জানে। আর যদি তা না হতো তাহলে ভারতবর্ষ এবং বাংলায় এই সমস্ত কঠিন শক্তিশালী রাজনৈতিক দলগুলি, যাদের সঙ্গে তৃণমূলের কোনো তুলনাই হয় না, আর সেই নেতাদের সঙ্গে মমতারও কোনো তুলনা হয় না, তারা সত্য না, তারা শূন্য হতো না। মানুষ ও সমস্ত বোঝে, জানে কোন পরিস্থিতিতে কাকে ভোট দিতে হবে। তৃণমূলকে হারাতে গেলে, মমতাকে সরাতে গেলে কাদের ভোট দিতে হবে। আপনি উত্তর কলকাতার দীর্ঘদিনের রাজনীতিবিদ, এলাকাকে চেনেন হাতের তালুর মতো। এবার লড়ছেন মানিকতলা বিধানসভা কেন্দ্র থেকে, যে কেন্দ্রে বলা হয় এখানকার ডাকসাইটে মন্ত্রী সাধন পাণ্ডে, যিনি এখন প্রয়াত, তাঁর গড়। সেখানে আপনি লড়ছেন তাঁরই কন্যা শ্রেয়া পাণ্ডের বিরুদ্ধে। সাধন পাণ্ডের জনপ্রিয়তা একটু হলেও কি আপনাকে ব্যাকফুটে ঠেলে দিচ্ছে না? কোনো গড় থাকে? কংগ্রেসের গড় আছে, সিপিএমের গড় আছে, ব্যক্তির গড় থাকে? দলের সংগঠনের গড় থাকে না, আর ব্যক্তির গড় কেন? এটা কি পাণ্ডেদের কি প্রপার্টি নাকি? মানিকতলা কি পাণ্ডেদের প্রপার্টি, সম্পত্তি, জমিদারি ছিল নাকি পাণ্ডেদের? ও আগে পাণ্ডে পরিবারের ভোটটা পায় কিনা সেটা ওকে নিশ্চিত করতে বলুন। যারা আমার সঙ্গে যোগাযোগে আছে, ও রক্তের সম্পর্কের মানুষজনেরা। পাণ্ডে আশ্চর্য কথা, সাধনদা একটা আউটার নাও পলিটিক্যাল এলিমেন্ট ছিলেন, কোনো সন্দেহ নেই। তাই বলে ভারতবর্ষের মানুষ রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধীকে গ্রহণ করছে না, আর ব্যানার্জি পরিবারকে গণতন্ত্রে মেনে নেবে? আমার পরে অভিষেক, আর আমার পরে আমার স্ত্রী, আমার কন্যা, তারপরে আরও কেউ। এটা রাজনীতি, গণতন্ত্র, না রাজতন্ত্র, না পরিবারতন্ত্র? পরিবারতন্ত্রের কথাই যদি বলেন, তাহলে তৃণমূলও তো বিজেপির বিরুদ্ধে একই অভিযোগ তোলে, কি বলবেন? আমি পরিবারতন্ত্রের বিরুদ্ধে। আর কোনো জায়গায় বোকা বোকা কথাবার্তা যারা বলে, কোনো জায়গায় কোনো সংস্থার, সংগঠনের কংগ্রেসের গড় থাকলো না, সিপিএমের গড় থাকলো না, বামপন্থার গড় থাকলো না, ব্যক্তির গড় থাকে। আর তারপর আমার পর আমার স্ত্রী, আমার পর আমার কন্যা, আমার পর আমার নাতি। মানিকতলার জনগণের, মানিকতলার গণতান্ত্রিক, শিক্ষিত, রাজনৈতিক চেতনা সম্পন্ন মানুষ সেটা জানে যে উত্তরাধিকার সূত্রে বাড়ি পাওয়া যেতে পারে, বিজনেস পাওয়া যেতে পারে, জমি পাওয়া যেতে পারে, গাড়ি পাওয়া যেতে পারে, ফ্ল্যাট পাওয়া যেতে পারে, ব্যাংকের টাকা পাওয়া যেতে পারে, সোনাদানা পাওয়া যেতে পারে। কোনো কেন্দ্র বা রাজনৈতিক ভূমি পাওয়া যায় না। সময় একটা বিরতির, সঙ্গে থাকুন। বিরতির পর আবার ফিরলাম আকাশবার্তা সঙ্গে নিয়ে। আমাদের সঙ্গে রয়েছেন মানিকতলা বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী তাপস রায়। আচ্ছা, ভোট এলে তো দুষ্কৃতী দৌরাত্ম্যের একটা অভিযোগ ওঠে মানিকতলা বিধানসভা কেন্দ্রে, থ্রেট কালচারের অভিযোগও বলতে পারেন। গত লোকসভা নির্বাচনেও দেখা গেছে হাই রাইজ বিল্ডিংগুলোতে দুষ্কৃতীর দৌরাত্ম্য। এবারও কি একই চিত্র দেখবো আমরা? এবারও থ্রেট চলছে তো, আর কিছু হোক আর না হোক, মানিকতলার এই প্রার্থী প্রথমবার নির্বাচনে দাঁড়িয়ে মমতা মিথ্যে কথাটা বলেছে অনেক পরে, অন্তত বয়সে প্রথমবার নির্বাচনে দাঁড়িয়ে মিথ্যা কথা বলে, বা থ্রেট কালচার ইদানিংকালেও আমদানি করেছে। আমি তো দেখছি যে মানিকতলায় থ্রেট কালচার চালাচ্ছে
আর এই মিথ্যা কথা বলছে। কীরকম ধরনের? বস্তিতে বস্তিতে কারা আমাকে মালা পরিয়েছে, কারা আমার সঙ্গে কথা বলেছে, কারা আমার ভোটার, তাদেরকে থ্রেট করছে। দেখে নেবো বলছে, বলছে ঘরের টালি ফালি এবং সমস্ত ঘরদুয়ার ভেঙে দেবে। এত বড় আসপর্দা! সমস্ত হাই রাইজ বিল্ডিংগুলোতে গতবারের অত্যাচার সকলে মনে রয়েছে। শয়ে শয়ে বোতল ছোড়া, অটো ঢুকিয়ে দেওয়া, নোংরা আবর্জনা ফেলে দেওয়া, তারপরে গাড়ি ভেঙে দেওয়া আবাসনের ভেতরে। এবং এবার বলেছে যে গরুর মাংস ঝুলিয়ে দেবে গেটের সামনে। তারা সমস্ত নিরীহ হিন্দু ভোটার। আমার এই কনস্টিটিউয়েন্সির কনভেনার 63 ইয়ার্স ওল্ড, সে নাকি বোমা বাজছিল। আমাকে গতকাল কমপ্লেন করতেই হলো ইলেকশন কমিশনে। আর আমি ওসি বর্তলাকে বললাম, অ্যারেস্ট করেননি কেন? বোমা বাজছিল। মানে এই ধরনের মিথ্যাচার এবং থ্রেট কালচার চালাচ্ছে। বিজেপি ভোটারদেরকে অকথ্য ভাষায় গালিগালাজও করছে এবং নানাবিধ এই আমরাই আসছি, আমি আসছি, মানে এই সমস্ত বলে থ্রেট করছে। এখন থ্রেট করে তো ভোট পাওয়া যায় না। ভোট তো প্রেম, ভালোবাসা আর পরিস্থিতি। আর মানুষ কাকে চাইছে, কোন দিকে চাইছে। তো মানুষ তো মানিকতলার মানুষের বিচার করবে, তো মানিকতলার মানুষ তো বিচার করছে, তো করবে তো। এখন এই ধরনের কথাবার্তা নির্বাচনের আগে বললে, মানে আমি জানি না, আই এম অ্যাফ্রেড অফ যে তৃণমূল সম্পর্কিত মানুষের ধারণাটা একেবারে জঘন্য হচ্ছে, জঘন্য হচ্ছে, হয়েছে, আরও হচ্ছে। মানিকতলাতে তো বিশেষ করে আমি দেখছি। এই থ্রেট কালচারের মোকাবিলা তাহলে কিভাবে করবে? করছি, গিয়ে বলছি, বোঝাচ্ছি, যা করার করছি। এইভাবেই তো 2011 ক্ষমতায় আসার পর 2013 পরবর্তীকালে যতগুলো নির্বাচন হয়েছে, সে ত্রিস্তর পঞ্চায়েত হোক, পুরসভা হোক, পুর নিগম হোক, বিধানসভা হোক আর লোকসভা হোক, এই থ্রেট করে পুলিশ আর দুর্বৃত্তদের, মানে গুন্ডাদের ব্যবহার করে লুট করে, আর ওই ভোটার লিস্ট পঞ্চায়েতে জেতা, পুর নিগমে জেতা, পুরসভাতে জেতা, বিধানসভাতে জেতা, বড় স্বাদ পেয়ে গেছে। সেই স্বাদে এবার ভাটা পড়েছে। তার জন্যই এই এসআইআর নিয়ে এত চিৎকার। তাই নির্বাচন কমিশনের এত বিরোধিতা এবং অমিত শাহকে গালিগালাজ করা, ভাব তুলে এবং শালা বলা, আর যে কেন্দ্রীয় বাহিনী এত বিরোধিতা। তার কারণ পুলিশ এই মানিকতলা থানার পাশে একটা বুথ আছে, পোলিং সেন্টার আছে, সেখানে মানিকতলার ওসি আর এক দারোগা মিলে আমার এই 24 নির্বাচন রিগ করেছিল তৃণমূলী গুন্ডাদের নিয়ে। এবার সম্ভবত সেগুলো করতে পারবে না বলেই চিৎকার, জ্বালা, যন্ত্রণা আর এই অশান্তি লাগিয়ে দেওয়া, গুলিয়ে দাও, অশান্তি লাগিয়ে দাও, গন্ডগোল পাকিয়ে দাও, রায়ট লাগিয়ে দাও। বলছে 1 সেকেন্ডে 12টা বাজিয়ে দেবে হিন্দুদের। আর আমি হিন্দুদের আহ্বান করছি, এই 1 সেকেন্ডে ইভিএমের বোতাম টিপে মমতার আর তৃণমূল সরকারের 12টা বাজিয়ে দেওয়ার জন্য। কমিশন বেশ কিছু হাই রাইজ বিল্ডিংয়ে এবার বুথ তৈরি করেছে। মানিকতলার বহুতলগুলোর ক্ষেত্রে এটা কি সুবিধাজনক? দেখা যাক, সেটা যা হবে ভালো হবে। আমি খুশি হব, আমরা খুশি হব। যেখানে যেখানে হাই রাইজ বিল্ডিং রয়েছে সেখানে খুশি হবে। হাই রাইজ বিল্ডিংয়ে বেরোতে দেয় না, বন্ধ করে দেয়, তালা বন্ধ করে দেয়। দীর্ঘদিন ধরে আপনি তৃণমূল কংগ্রেসে ছিলেন, মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখেছেন একদম সামনে থেকে। কি মূল্যায়ন আপনার তার সম্পর্কে? সেই মমতা এই মমতার নয়। আইদার তিনি নিজেকে খুব সুন্দরভাবে গোপন করে রেখেছিলেন, খোলস ছেড়েছে, মুখোশ খুলেছে। এবং মমতা ব্যানার্জি যদি অভিনয় করতেন রাজনীতি না করে, দাদা সাহেব ফালকেও রাখা ছিল, অস্কারে ওর নাম বিবেচিত হলেও হতে পারত। মমতা বন্দ্যোপাধ্যায় জনসভাতে কালীঘাট বা দক্ষিণেশ্বরের মতো কালীক্ষেত্রগুলো সংস্কার করার কথা বলেন। আপনারা মমতাকে হিন্দু বিরোধী বলেন, দুটো মিলছে না তো? আমি কে? কার পয়সায় করেছি? কিসের পয়সা করেছি আমি? আর হিন্দু গন্ধা ধর্ম তো উনিই বলেছেন না, ঈদের রেড রোডের জমায়েতে, সেটা উনি বলেছেন না।
হিন্দুদের বারবার আঘাত করেছে কে? ও ক্যাবিনেটের মন্ত্রীরা না, এমএলএরা না? উনি তো হিন্দুকে অন্য হিন্দু ধর্ম অন্য ধর্ম বলেছে। গতবার তো অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তৃণমূল যুব সমাজের মুখ হিসেবে তুলে ধরেছিল। বিরোধীরা বলছে এবার সেরকম কিছু দেখা যাচ্ছে না। কি বলবেন? এইটা তো লজ্জা করা উচিত। মানিকতলার তৃণমূলই যারা বয়স্ক, মধ্যবয়স্ক যারা রয়েছে, যারা মানিকতলার প্রার্থীর জন্মের আগে থেকে কংগ্রেস বা তৃণমূল পরবর্তীকালে করেছে বা করছে, যোগ্যতা আছে, তো তারা প্রার্থী হতে পারতো না? পরিবারতন্ত্র। আবার ওখানেও ওই 38 বছরের একটা ছেলের পেছনে সব দৌড়চ্ছে। কারণ পশ্চিমবাংলা জুড়ে তৃণমূলের আরেকজন নেই, বা আর অনেকেই রয়েছে। আমি বলছি না যে 83, 84, 85, 80, 82 বছরের যারা রয়েছে বা 78 বছরের যারা রয়েছে, এরকম রয়েছে, তাদের কথাও বলছি না। 50, 60, 65 এই বয়সের যারা প্রথম দিন থেকে মমতার সঙ্গে ছিলেন বা এখনও রয়েছেন, ক্রাইসিসে ছিলেন, এই তৃণমূল দলটা তৈরি করতে, মজবুত করতে যারা সাহায্য করেছিলেন, কেন তারা প্রজেক্টেড হবে না? কেন অভিষেক প্রজেক্টেড হবে? ভাইপো বলে? পরিবারতন্ত্র, উত্তরাধিকার। আগে মমতা বন্দ্যোপাধ্যায় বলতেন এবং এখনও বলেন 294 আসনে আমি প্রার্থী। এখন অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছেন যেখানে প্রার্থী পছন্দ হবে না, ধরে নিন আমি প্রার্থী। তাহলে তৃণমূলের অন্দরে ব্যাটন হস্তান্তরের প্রক্রিয়া একটা চলছে বলে আপনার মনে হয়? অভিষেক এই জায়গায় যায়নি, কিন্তু যেখানে প্রার্থী পছন্দ হচ্ছে না আমি প্রার্থী, সেই জায়গায় যায়নি, নিজেকে বড় ভাবছে। এক আর মমতা 294টায় প্রার্থী বলে নিজেই তো হেরেছিল। তো এখন মমতা সরকারের বোঝা, দলের বোঝা, পশ্চিমবাংলার বোঝা, এবারও তো হারবে। 294টাতে প্রার্থী, একটা সময় মানুষ ওকে গ্রহণ করতো, এখন মানুষ ওকে, এখন বরঞ্চ প্রার্থীরা বাধ্য ওর ছবি লাগাতে, কিন্তু ওর ছবি এখন মাইনাস পয়েন্ট। নিজের চেনা মাঠে বাজিমাত করাই লক্ষ্য তাপস রায়ের। আকাশ আটের তরফ থেকে তার জন্য রইল এক রাশ শুভেচ্ছা। আজ এ পর্যন্তই। পরবর্তী আকাশবার্তার সঙ্গে থাকবেন কোন প্রার্থী জানতে চোখ রাখুন আকাশ আটে। আগামীকাল সন্ধ্যে ঠিক 6:30। ভালো থাকবেন।